হ্যালো স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান অনার্সে সিসি 6 পেপারে এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেই বিষয়েও আলোচনা করব। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, হান্টিংটন অনুসরণে উন্নয়ন ও গণতান্ত্রিকরণের সম্পর্কের বিভিন্ন পর্যায়গুলি সমালোচনা সহ লেখো। 5 নম্বর প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা করো। এখানে একটা বিষয় তোমাদের বলি যে তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন এবারে সব থেকে গুরুত্বপূর্ণ। তোমাদের 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে। এছাড়া তোমাদের এই ব্রিটেন ও আমেরিকার স্বার্থগোষ্ঠীর ভূমিকার মূল্যায়ন, এই প্রশ্নটা, এই 3টি প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে মডিউল 2 থেকে দেখো 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতার একটি তুলনামূলক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর কিভাবে তোমরা অ্যান্সার লিখবে সেটা নিয়েও আলোচনা করব, অর্থাৎ প্রশ্নের উত্তর কিভাবে লিখবে ভালো করে গুছিয়ে সেটাও তোমাদের দেখাবো। আগে তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। এবারে দেখো, এবারে হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রশ্ন মডিউল 2 থেকে 15 নম্বরের, ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই যে প্রথম দুটো প্রশ্ন আমি বললাম মডিউল 2 থেকে, এই দুটো প্রশ্ন ভালো করে তোমরা করো, এর মধ্যেই একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো, ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার তুলনা, তারপর হচ্ছে আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থার তুলনা, আর নেক্সট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আশা করি প্রথম দুটো এখান থেকে করলেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তারও আগে আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানে যে সাজেশন দেখতে পাচ্ছ সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমাদের একটা অ্যান্সার শিট তৈরি করা হয়েছে, এবং সেখানে বিগত বছরের প্রশ্নপত্রের যে এসএকিউর সমাধান সেটাও কিন্তু থাকছে। তোমরা যারা খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি হতে চাইছো এবং তোমাদের সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে চাইছো, অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এবারে তোমরা 10 নম্বরের প্রশ্ন দেখো কোনগুলো তৈরি করবে। প্রথমেই আছে তোমাদের মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ব্রিটেনের আইনের অনুশাসন বিষয়ের ওপর টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। আর 8 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এবার দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বেশি আছে, কারণ কি 10 নম্বরের প্রশ্ন খুব বেশি কিন্তু রিপিট আসে না। বিগত বছরের প্রশ্নপত্র থেকে যে খুব বেশি রিপিট আসছে তা নয়। তোমাদের মিনিমাম এখান থেকে 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন অবশ্যই করতে হবে। সেই 4টে প্রশ্ন বা 5টা প্রশ্ন কোনগুলো? 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন করতে হচ্ছে, এখানে 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন করতে হচ্ছে, এবং তোমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপর একটি টিকা। এই 5টি প্রশ্ন এখান থেকে 10 নম্বরে করতে হচ্ছে। আর 10 নম্বরের প্রশ্ন তো তোমাদের কোয়েশ্চেন পেপারে লেখা থাকে যে 100 শব্দের মধ্যে লিখতে হয়, খুব বেশি বড় করে লিখতে হয় না, তাই এগুলো করা কোনো সমস্যা নয়।
তারপরে দেখো, তারপরে হচ্ছে মডিউল 2 থেকে 10 নম্বরের প্রশ্ন। মডিউল 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চীনের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো। 5 নম্বর আমেরিকার সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চকক্ষ বলা হয় কেন। 6 নম্বর চীনের গণ প্রকিউরেটরের দপ্তরের কার্যাবলী আলোচনা করো। চীনের নাগরিকদের অধিকারগুলি বর্ণনা করো। ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার মধ্যে পার্থক্য। এখানেও তোমাদের বলবো 1 দাগের প্রশ্ন ভালো করে করবে, 2 দাগের প্রশ্ন ভালো করে করবে এবং 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, এই 4টে করছো। তার সঙ্গে সঙ্গে যেটা করছো এখানে যে রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা, এই 5টি প্রশ্ন এখান থেকে ভালো করে করতে হবে। এবারে তোমরা প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লিখবে দেখো, কারণ তোমাদের এই পেপারে প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করতে হবে, তবেই তোমরা ভালো নম্বর আশা করতে পারো। যেমন মডিউল 1 থেকে প্রথম তোমাদের 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটি আছে যে উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা। এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো, বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাজনীতির তুলনামূলক বিচার বিশ্লেষণ এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। একে বলে তুলনামূলক রাজনীতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, এর সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক ফিম্যান বলেছেন তুলনামূলক রাজনীতি হলো বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকারি কাঠামোর তুলনামূলক পর্যালোচনা। এই ধরনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানের প্রকৃতি ও বৈশিষ্ট্যের সাম্যক রূপ জানা যায়। তাই উদারনৈতিক ব্যবস্থা ও সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করলে উভয়ের চরিত্র বিশদভাবে জানা যাবে। বর্তমানে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা হিসাবে স্বীকৃত। প্রকৃতপক্ষে এখন এর কোনো বিকল্প নেই। তাই রাষ্ট্রবিজ্ঞানী মিল, বার্কার প্রভৃতি চিন্তাবিদরা একে সমর্থন জানিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী জেমস মিল গণতন্ত্রকে কি বলেছে দেখো, গণতন্ত্রকে বলেছে, একটি কোটেশন এখানে ব্যবহার করা হয়েছে যে গ্র্যান্ড ডেমোক্রেসি অব মডার্ন টাইম, অর্থাৎ বর্তমান যুগের সেরা আবিষ্কার রূপে বর্ণনা করেছেন। কারণ এই শাসন ব্যবস্থায় সাম্যনীতি স্বীকৃত। এখানে জনগণ ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ পায়। সবচেয়ে বড় কথা, এখানে শাসক গোষ্ঠী জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এত গুণ থাকার সত্ত্বেও গণতন্ত্রের স্বরূপ নিয়ে ঐক্যমত গড়ে ওঠেনি। একদল উদারনৈতিক গণতন্ত্রের জয়গান গেয়েছেন, অন্য দল হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়েছেন। উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে, সেই পার্থক্য দেখাতে গেলে প্রথমে উভয়ের সংজ্ঞা প্রয়োজন। এখানে দেখো উদারনৈতিক গণতন্ত্রের প্রথমে সংজ্ঞা দেওয়া আছে। সাধারণভাবে বলা যায় উদারনীতির ওপর যে গণতন্ত্র প্রতিষ্ঠিত তাকে উদারনৈতিক গণতন্ত্র বলে। উদারনৈতিক কথাটির ইংরাজি প্রতিশব্দ হলো লিবারাল শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার কথার অর্থ হলো স্বাধীন, সুতরাং উদারনীতির অর্থ হলো স্বাধীনতার নীতি। অন্যদিকে গণতন্ত্রের অর্থ হলো জনগণের শাসন। সেদিক থেকে বলা যায় যে শাসন ব্যবস্থায় জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত এবং যেখানে স্বাধীন চিন্তা, মত প্রকাশের অধিকার স্বীকৃত তাকে বলে উদারনৈতিক গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত প্রভৃতি দেশে এই শাসন ব্যবস্থা স্বীকৃত। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে কিন্তু উপস্থাপন করতে হবে। এবার সমাজতান্ত্রিক গণতন্ত্র কি? সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে সহজ কথায় বলা যায় সর্বহারা মেহনতি মানুষের গণতন্ত্র। মার্ক্সবাদ ও লেনিনবাদের ওপর ভিত্তি করে সমাজতান্ত্রিক গণতন্ত্রের তত্ত্ব গড়ে উঠেছে। উদারনৈতিক গণতন্ত্রে সাধারণ মানুষ বঞ্চিত ও শোষিত হয়, কিন্তু শোষণের অবসান ঘটাতে তারা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা দখল করে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। তারপর তারা প্রতিক্রিয়াশীল রাষ্ট্রকে নির্মূল করে সমাজতান্ত্রিক গণতন্ত্র গড়ে তোলে। তাই এই গণতন্ত্রের সর্বহারা শ্রেণীর মানুষের ব্যাপক হারে অংশগ্রহণ করার সুযোগ পায়। সুতরাং বলা যায় যে গণতন্ত্রে সমাজে মেহনতি মানুষের ব্যাপক অংশগ্রহণ করার সুযোগ পায় এবং যার উদ্দেশ্য হলো সর্বহারা মেহনতি মানুষের কল্যাণ সাধন করা, তার নাম হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র। এবার উভয়ের মধ্যে পার্থক্য, সেখানে প্রথম পার্থক্য হচ্ছে সাম্যনীতির ক্ষেত্রে
ক্ষেত্রে উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক সাম্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, তাই প্রত্যেক নাগরিক ভোটাধিকার পায়, তারা স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন করে। কিন্তু এখানে অর্থনৈতিক সাম্য নেই, এখানে মুষ্টিমেয় ধনিক শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করে, তাই সেখানে গণতন্ত্র হলো ধনিক শ্রেণীর গণতন্ত্র। কিন্তু সমাজবাদী গণতন্ত্রে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সকলে সমান, এখানে কোনো শ্রেণী বৈষম্য থাকে না, আর শ্রেণী আর বৈষম্য থাকে না বলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। তারপর ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে উদারনৈতিক গণতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকার করা হয়, কারণ এই গণতন্ত্র বিশ্বাস করে ব্যক্তিগত সম্পত্তি থাকলে মানুষের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, তাতে জাতীয় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্র মনে করে ব্যক্তি মালিকানা থাকলে সমাজে বৈষম্য দেখা দেবে, বৈষম্য থাকলে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করবে, শোষণ থাকলে গণতন্ত্রের অপমৃত্যু হবে। তাই সমাজতান্ত্রিক গণতন্ত্রের শোষণের অবসান ঘটাতে উৎপাদনের উপাদানগুলির ওপর ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে চায়। তারপর হচ্ছে দলীয় ব্যবস্থার ক্ষেত্রে উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা থাকে বলে একাধিক রাজনৈতিক দল গড়ে ওঠে, একাধিক দল থাকলে জনগণ স্বাধীনভাবে নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখানে বিরোধী দল সরকারের সমালোচনা করতে পারে, ফলে সরকার স্বৈরাচারী হতে পারে না। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে একটিমাত্র রাজনৈতিক দলের প্রাধান্য থাকে, এই দল হলো কমিউনিস্ট পার্টি, এই দলের নির্দেশে শাসন ব্যবস্থা চলে। এদের মতে একদল বলছে একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রের বিরোধী নয়। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন যদি দেখো যে ব্রিটেন আমেরিকার রাজনৈতিক দলের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা, সেখানে দেখো প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। ব্রিটেন ও আমেরিকা উভয় দেশেই মূলত দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত। ব্রিটেনে প্রধান দুটি দল হচ্ছে, একটা হচ্ছে রক্ষণশীল দল আর একটা শ্রমিক দল। অন্যদিকে আমেরিকার দুটো দল হচ্ছে রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি। যদিও উভয় দেশের গণতান্ত্রিক কাঠামো বর্তমান, তবুও শাসন ব্যবস্থার কাঠামোর ভিন্নতার কারণে এই দুই দেশের দলীয় ব্যবস্থার প্রকৃতি বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আদর্শগত পার্থক্য, যেমন ব্রিটেনের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত ও নীতিগত পার্থক্য অত্যন্ত স্পষ্ট। সেখানকার রক্ষণশীল দল ও শ্রমিক দলের কর্মসূচির মধ্যে মৌলিক তফাৎ রয়েছে, যা মূলত শ্রেণী স্বার্থ বা অর্থনৈতিক দর্শনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত পার্থক্য খুব একটা প্রকট নয়। লর্ড ব্রাইস আমেরিকার দুটি দলকে একটি বোতলের দুটি ভিন্ন লেবেল বলে অভিহিত করেছেন। আমেরিকার দলগুলি মূলত বাস্তববাদী এবং নির্বাচনে জয়ের জন্য নমনীয় নীতি গ্রহণ করে, নির্দিষ্ট কোনো কট্টর মতাদর্শের চেয়ে জাতীয় স্বার্থ ও বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ের ওপর বেশি জোর দেয়। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবং তোমরা এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে কী পাবে, সমস্ত যে তোমাদের ছোট প্রশ্ন আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের ছোট প্রশ্ন, সেই ছোট প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে। প্রথমেই দেখছো 2023 সালের প্রশ্নপত্রের সমাধান। সেখানে প্রথম প্রশ্ন ছিল 2023 সালে এসএকিউতে তুলনামূলক রাজনীতি পাঠে পরিসংখ্যানমূলক পদ্ধতির দুজন প্রবক্তা। দেখো এখানে অ্যান্সার করা আছে। তারপরে কাঠামো, কার্যগত দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। এইভাবে সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে।